ক্যানিং পশ্চিম বিধানসভা 4 নম্বর মণ্ডলের সভাপতি অভিজিৎ মৃধাকে ধন্যবাদ জানাবো, বৈদিক অভিনন্দন জানাবো। সেই সঙ্গে জেলার সম্মানীয় নেতৃত্ববৃন্দ এখানে উপস্থিত আছেন। জেলা সহসভাপতি অরুণা, সম্পাদক সঞ্জয় নায়েক এবং প্রতিশ্রুতি উপস্থিত আছেন আমাদের নারায়ণ মল্লিক, স্বপন বৈদ্য মহাশয়, আরও অনেকেই আছেন। প্রত্যেকের নাম হয়তো আমার জানা নেই। প্রত্যেককে আমি গৈরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সারা ভারতবর্ষ তথা আমাদের পশ্চিমবঙ্গে যে প্রশিক্ষণ শিবির চলছে, ঠিক সেইভাবে আজকের এখানেও আপনারা উপস্থিত হয়েছেন সেই শিবির থেকে কিছু নেওয়ার জন্য। আমরা কিন্তু কেউ মাস্টার নই, সুবক্তা নই, দু চারটি কথা কিছু স্মরণ করিয়ে দেওয়া। আজকের এই কোভিড পরিস্থিতির মধ্য দিয়ে আমরা জানি প্রত্যেকেরই খুব দুর্বিষহ জীবন কাটাতে হচ্ছে। তার মধ্য দিয়ে এই অনুষ্ঠানগুলো আমাদের করতেই হচ্ছে, কারণ পার্টির কর্মসূচি আগামী 2021 সালের কঠিন নির্বাচনের সম্মুখীন হতে চলেছে। যাই হোক, আজকের এখানে আমার যেটা বলার বিষয়, 2014 সালের পর ভারতবর্ষের রাজনৈতিক পট পরিবর্তন, কিন্তু একটু পূর্ব কথায় ফিরে না গেলে 2014 সালের রাজনৈতিক যে পট পরিবর্তন কি ঘটেছে আমরা ঠিক কম্পেয়ার করতে পারবো না, পার্থক্যটা বুঝতেই পারবো না। স্বাধীনতার পরে 1952 সাল থেকে 2014 মাঝে 5 বছর অটল বিহারী বাজপেয়ী আমাদের সরকার চালিয়েছেন বিজেপি এর থেকে। কিন্তু এই এতকাল যাবৎ ভারতবর্ষের যে রাজনৈতিক অবস্থা ছিল একটু স্মরণ করা উচিত। এই যে অবিজেপি রাজনৈতিক দলগুলো, তারা ভারতবর্ষের শাসনটা করেছিল সম্পূর্ণ একটা পরিবারতন্ত্র ভিত্তিক। তাদের দলীয় সভাপতি সম্পূর্ণ পরিবারতন্ত্র ভিত্তিক। আমি এই দলের সভাপতি, আমার ছেলে হবে, আমার মেয়ে হবে, বংশের যে কেউ না কেউ হতে হবে। আমি প্রধানমন্ত্রী হয়েছি, আমার ছেলে, আমার বাড়ির কোনো সদস্য প্রধানমন্ত্রী হতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি, মোদিজি জবে, এরপর কি হবে দল স্থির করবে, কাউর মেনশন করা যায় না, বংশের রক্তের কোনো সম্পর্ক তাদের মধ্যে নেই। আপনারা লক্ষ্য করবেন, তৎকালীন সরকার চালাবার জন্য তারা তোষণ নীতি করেছিল। কোন এক জনগোষ্ঠীকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া, বড় বড় শিল্পপতিদের পাইয়ে দেওয়া, কারণ আমার টিকে থাকতে হবে সরকার। এই যে তোষণ নীতি, এক একটা জনগোষ্ঠী এক একটা রাজ্যে এক এক রকম চালিয়ে তারা সরকারি চেয়ারটা দখলে রাখত। সাথে সাথে ছিল শোষণ কিভাবে করত, শোষণ নীতিটা তাদের মধ্যে প্রভাব ছিল। সাধারণ মানুষের উন্নতি অবনতি কোন লক্ষ্য আছে কিনা নামে মাত্র মুখে বড় কথা বলে যেতে হয়, কিন্তু বাস্তবে তারা লক্ষিত না। অর্ডিনেটলি আমরা সাধারণ মানুষ শোষিত হতাম। এই ছিল তাদের পরিকল্পনা। 2014 পর ভারতীয় জনতা পার্টির ব্যাপক সংখ্যক মেজরিটি নিয়ে আমাদের ভারতবর্ষের প্রাণ পুরুষ, লৌহ পুরুষ, সিংহ পুরুষ মাননীয় নরেন্দ্র মোদীজি যখন প্রধানমন্ত্রীর দাবিতে এলেন, এই সমস্ত নীতিগুলো একেবারে সাগরে নিক্ষেপ করতে শুরু করলেন। সরকারি বড় বড় সেক্টরগুলো যে সমস্ত জঞ্জালগুলো ছিল, জঞ্জালগুলো মুক্ত করার চেষ্টা করেছেন। পরিচ্ছন্ন স্বচ্ছ ভারত আমাকে করতে হবে, তার পরিকল্পনা এটাই ছিল। তাই তিনি দৃঢ় হস্তে 2014 পরে আজকের আমাদের ভারতবর্ষের যে জিনিসগুলো তুলে ধরেছে, যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি কত উজ্জ্বল, সেটা আপনারা কম্পেয়ার করে বুঝতে পারবেন। উনি প্রথমত ভেবেছিলেন যে ভারতে যদি ভণ্ডাচারী, শ্রেষ্টাচারী, জালিয়াতি দমন যদি না করা যায়, এগুলো যদি পরিষ্কার না করা যায়, তাহলে আমার ভারতবর্ষ কোনোদিনের জন্য আগিয়ে যাবে না, আরো পিছিয়ে যাবে। তাই সর্বপ্রথম দেখলেন
যে দেশের মধ্যে যথেষ্ট কালোবাজারিদের উৎপাদ আছে, আমার দেশের টাকা বাইরে চলে যাচ্ছে। সুতরাং পূর্ব সরকার পরিকল্পিত নোটবন্দি আপনারা জানেন, যারা চেয়ারটা টিকিয়ে রাখার জন্য করতে সাহস পায়নি, আমাদের সেই সিংহ পুরুষ বুকের 56 ইঞ্চি ছাদিটা করে সেটা পরিবর্তন করে দেখিয়ে দিয়েছে, নোটবন্দি করেছে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে ত্রুটি থাকলেও সেটা ছিল অসহযোগিতার জন্য, সেটা উনি পরিষ্কার করলেন। উনি দেখলেন কি যে আজকের দ্বিজাতির তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হয়েছে, যার প্রতিবাদ করতে গিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রাণ পক্ষপাত হয়েছিল। সুতরাং আমাদের দেশে যে বহিরাগত লোকগুলি এখানে আসতে, অর্থাৎ আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে যারা অত্যাচারিত হচ্ছে ধর্মের ভিত্তিতে, তাদের এখানে শুধু থাকার একটা জায়গা হয়েছে, তারা ভোটাধিকার প্রয়োগ করার ক্ষমতা পেয়েছে, রেশনে চাল তোলার ক্ষমতা পেয়েছে, কিন্তু প্রকৃত নাগরিকত্ব পায়নি। এই কথাটা সব সরকার ভাবলেও বাস্তবে রূপ দেওয়ার সাহস কারো সম্ভব হয়নি। তাই তিনি কি করলেন? সিএ বিল পাস করালেন, সংবিধানে যুক্ত করলেন এবং এখানকার স্থায়ী নাগরিকত্ব দেওয়ার একটা ব্যবস্থা করলেন। কারণ নাগরিকত্ব হারাবার জন্য নয়, এখানে অনেক রকম ভুলভাল ঢুকিয়ে গেছে যে ভারতবর্ষ থেকে তাড়ানো হবে করে বা প্রত্যেকের আরো স্থায়ী বসবাস করার জন্য সুযোগ সুবিধা দেওয়া হবে। সুতরাং সিএ বিলটা উনি পাস করাবেন। তাহলে দেখো একটার পর একটা কিভাবে উনি আগিয়ে যাচ্ছেন। নোটবন্দি করলেন, সিএ বিল পাস করালেন, জিএসটি একটা দৃঢ় পদক্ষেপ, এক দেশ এক কর সবাইকে দিতে হবে। সুতরাং জিএসটি বিল পাস করাবেন। এই জিএসটি বিলের মধ্য দিয়ে ভারতবর্ষের অর্থনৈতিক যেমন উন্নতি হচ্ছে, ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যেরও সেই একই অবস্থা, প্রত্যেকের একটা অর্থনৈতিক উন্নতি হচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ তো সর্বাগ্রে বেশি লাভবান হয়েছে। সুতরাং এই জিএসটির মধ্য দিয়ে দেশের একটা অগ্রগতি আমরা আরেক ধাপে আগিয়ে নিয়ে যেতে পারলাম। আবার আমরা একটু লক্ষ্য করব, উনি ভেবেছিলেন কি যে আজকের আমাদের দেশের সামরিক খাতে যদি ব্যয় না বাড়ানো হয়, দেশের শক্তিশালী যদি করতে হয়, তাহলে আমাদের সামরিক খাতে ব্যয় করতে হবে। সুতরাং আমাদের সৈন্যদের পূর্ণ অধিকার দেওয়া এবং তাদের এক র্যাঙ্ক এক পেনশনও চালু করতে হবে, কোনো বৈষম্যতা থাকবে না। আগে সীমান্তে লড়াই হলে কি দেখা যেত যে ওখানে আমাদের হাজার হাজার জওয়ান মারা যাচ্ছে, মিনিস্টাররা বলছে দ্বিপাক্ষিক চুক্তির মধ্য দিয়ে এটা মীমাংসা করা হবে। এখন কিন্তু সেটা সম্ভব নয়। পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে সৈনিকদের, আগে জবাব দাও, মীমাংসা পরে। এ স্বাধীনতা কেউ দেয়নি, যেটা আমাদের নরেন্দ্র মোদী দিয়ে দিয়েছে। যার জন্য ভালো করে লক্ষ্য করুন, সীমান্তে কত গন্ডগোল হচ্ছে, কত জঙ্গি হানা হচ্ছে, কত সন্ত্রাস হচ্ছে, কত বোমব্লাস্ট হচ্ছে, নীরব হয়ে আছে। তাহলে এটা আগে ছিল না, এবারে করা হয়েছে। সুতরাং আরো যে পদক্ষেপগুলি, তার মধ্যে আবার একটা লক্ষ্য করুন যে আমাদের যে গবেষণা কেন্দ্র ইসরো, যেখানে আমাদের বৈজ্ঞানিক গবেষণার মধ্য দিয়ে আমাদের দেশের উন্নতির নানান ধরনের যন্ত্রাংশ তৈরি হয়, সেখানে নামে মাত্র তাদের কোনো রকম সাহায্যের আশ্বাস না দিয়ে শুধু পড়েই ছিল, সেখানে সাহায্যের আশ্বাস দিয়ে আমার দেশের ইঞ্জিনিয়ার বিজ্ঞানীদের আরো প্রাণবন্ত করে তুলেছে, আরো সাহস জগিয়ে গেছে। তাই তারা চন্দ্রযান বিক্রম 2 পাঠাতে পেরেছে, যার অন্যান্য দেশ যে প্রযুক্তি নেওয়ার জন্য আগ্রহে দাঁড়িয়ে আছে। এটা কে করে? দেশের স্বাস্থ্য ব্যবস্থা, প্রযুক্তি ব্যবস্থা, ইঞ্জিনিয়ার, ডাক্তার, কলেজ, সবার প্রায়োরিটি, সবার পিছনে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এটাই ভারতবর্ষের রাজনৈতিক পরিবর্তন, যেটা আগে আমরা দেখতাম না। নামে মাত্র আগে সরকার নামে মাত্র পরিকল্পনা করতো দেশের উন্নতির জন্য, বাস্তবে রূপ হতো।
শুধু নিজেদের টিকিয়ে রাখার জন্য এরকম ধরনের প্রতিশ্রুতি দিত, কম করতো, বিদেশ থেকে ঋণ করতো। কিন্তু বর্তমান আমার সরকার কত ঋণ করে আনছে এটাও আপনাদের কম্পেয়ার করার দরকার। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অনেকটা আগিয়ে যেতে পেরেছি। আপনারা রিসেন্ট যে সার্জিক্যাল স্ট্রাইক আগে পর্যন্ত কজন করেছে, যেটা আমার দেশের সরকার সেটা করতে পেরেছে। চীনে লাগাতার যে ঘটনা ঘটছে, একের পর এক ভূখণ্ড ভারতের জয় করে নিচ্ছে, তাদের সামনে দাঁড়িয়ে কঠোর সংগ্রামের মধ্য দিয়ে তাদের যোগ্য জবাব দিয়ে আমাদের হারানো জমি আবার ফিরিয়ে আনা হচ্ছে। দেখুন কিভাবে পুরানো সমস্যাগুলো জিয়ে রেখেছিল। আগেকার সরকার শুধু স্বার্থের জন্য, নিজেদের ভোট ব্যাংকটা বাড়াবার জন্য দীর্ঘদিনের সমস্যা, অযোধ্যা রাম মন্দির এবং মধ্যপ্রদেশের নানান সমস্যা, সেই 500 বছরের সমস্যা সমাধান হলো আজকে সুপ্রিম কোর্টের রায়ে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হয়েছে। এই সমস্ত সমস্যাগুলো জিয়ে রাখতো তৎকালীন সরকারের সৃষ্টি করা কাশ্মীর নামে মাত্রে। কাশ্মীর যদি অবিচ্ছেদ্য অংশ আমাদের, কিন্তু পূর্ণ স্বাধীনতা তাদের আলাদাভাবে দেওয়া হয়েছিল, যেটা ভাষা মুখার্জি বলেছিল এটা সম্ভব নয়। এক দেশ এক প্রধান, এক মিশন, এক বিধান হতে হবে। একটা দেশের দুটো প্রধানমন্ত্রী হতে পারে না, দুটো জাতীয় পতাকা হতে পারে না। সেই লড়াইকে আজকে উনি বাস্তবে রূপ দিলেন। 370 এবং 35-এ দুটো ধারা তুলে দিয়ে ভারতের সঙ্গে সম্পূর্ণভাবে যুদ্ধ করে নিয়েছেন, যা কোনোদিন কারোর পক্ষে সম্ভব ছিল না। আমরা সর্বদাই শুনতাম কাশ্মীর সমস্যা সমাধান কোনোদিন হবে না, সেটা করে দেখিয়ে দিয়েছেন। তাহলে এত বড় পদক্ষেপ কোন সরকার নিতে পেরেছে? কার ছত্রছায়ায় আজকে দেশ চলছে? কার নেতৃত্বে দেশ চলছে? আমরা তো কবির ভাষায় শুনেছি ভারতবর্ষে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আমাদের শুনতে হয়েছে অনেক ধিক্কার বাড়ি, আমরা গরিব দেশ, আমরা মূর্খ দেশ। কোন সময়ের জন্য আমাদের দেশ গরিব ছিল না, মূর্খ ছিল না। কারণ এই দেশ যদি গরিব হতো তাহলে সোনার মূর্তি বানানো হতো না, সোনার মন্দির বানানো হতো না, সোনার তালগাছ বানানো হতো না। এই দেশ যদি মূর্খ, এই দেশ যদি মূর্খ হতো তাহলে আমাদের দেশের সর্বপ্রথম পৃথিবীতে দুটো বিশ্ববিদ্যালয় স্থাপিত হতো না। সেই দেশটাকে একেবারে নিঃশেষ করে দিয়েছে। যতটুকু ছিল স্বাধীনতার পরে এরা একেবারে শেষ করে দিয়েছে। তাই উনি সংকল্প করলেন যে ভারতবর্ষের কবির ভাষায় শ্রেষ্ঠ আসনের জায়গায় আমরা পৌঁছে নিয়ে যাব। তাই একের পর এক পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে সংযোগ স্থাপন করেছেন, বন্ধুত্ব বাড়িয়েছেন। 65টি দেশ নরেন্দ্র মোদীর নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। আগামী দিন আমরাই আশা রাখি ওনারই হাত ধরে পৃথিবীতে আমরাই নেতৃত্ব দেব। সুতরাং এইরকম ধরনের একটা ভূমিকা যে প্রধানমন্ত্রীর মধ্যে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা গর্ববোধ করি ভারতবাসী হিসাবে। সব থেকে বড় কথা কি, আরো দেখুন, সাধারণ মানুষের কথা শুধু মানুষ ভেবে গেছে, কিন্তু দেশের আর্থিক সমৃদ্ধি, শিল্প আনায়নের, কুটির শিল্পের দিকে যেভাবে দৃষ্টি দিয়েছে, আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলার যে স্বপ্ন, আত্মনির্ভরশীল ভারতের যে ডাক দেওয়া, সেটাই আমাদের কর্ম করে দেখিয়ে দিচ্ছে এবং আমরা তাদের হয়ে গেছি। এই আত্মনির্ভরশীল আমরা নিজেরাই নিজেদের কর্ম করব, নিজেদের ইনকাম নিজেরা করব। চাকরির জন্য কোনো জায়গায় ছোটাছুটি নেই। সেইভাবে কুটির শিল্প হবে ঘরে ঘরে, বড় বৃহৎ শিল্প আসবে। আমাদের বাজারে আমাদের দেশীয় উৎপাদিত প্রোডাক্ট বিদেশের বাজারে যাবে, যা অন্য দেশ থেকে নিয়ে আমরা ভ্যাট ট্যাক্স দিয়ে বিক্রি হয়েছে, এখন আমাদের দেশ থেকে বাইরের দেশে যাবে। এটাই হচ্ছে আত্মনির্ভরশীল ভারত। সুতরাং আমরা তো কোনো মতে কোনোভাবে পিছিয়ে নেই, আগাতে চলেছি, আগামী দিন আগাবো। দুর্ভাগ্য আজকে সারা পৃথিবীতে সংকটজনক পরিস্থিতির মধ্য দিয়ে ভারতবর্ষও চলেছে। তাই তাদের সবার যে অর্থনৈতিক অবস্থা আমাদেরও তাই, এটা তো মেনে নিতে হবে। এটা তো কারণ দ্বারা সৃষ্টি করা নয়। বন্ধুগণ, যাই হোক, সময় যেহেতু যাওয়া যাবে না, বিশেষ করে নতুন নতুন কিছু বিল আনা হয়েছে। আসুন দেখুন, কৃষকদের উন্নতির জন্য কৃষি বিল সেটাও করানো হয়েছে, নতুন শিক্ষা বিল আনা হয়েছে, আরো বহুত কিছু আমাদের জন্য এনেছে। আমি সময়ের অপেক্ষা বিশেষ কিছু বলতে পারছি না। যাই হোক, আপনাদের প্রত্যেককে
আমার আন্তরিক গৈরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম।